এ যেন প্যান্ডোরার বাক্স, যা খুলতেই বেরিয়ে পড়েছে রাজ্য জুড়ে নানান দুর্নীতির একের পর এক ছবি। একটা করে ইস্যু, আর সেই ইস্যুকে কেন্দ্র করে তদন্ত তল্লাশি। আর তারপরেই শ্রীঘরে মমতা সরকারের কোনো না কোনো মন্ত্রী অথবা বিধায়ক। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার সরকারের এতটা পরিবর্তন যে দেখতে হবে, তা বোধ হয় কল্পনাতীত ছিল রাজ্যবাসীর। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির মতে এটা হিমশৈলের চূড়া মাত্র। এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের আরেক মন্ত্রী। রেশন দুর্নীতির অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গত বছর থেকে এখনো পর্যন্ত এই নিয়ে 2 মন্ত্রী সহ 4 বিধায়ককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের একাধিক নেতা কর্মীদেরও। আর এই তালিকা ক্রমেই বেড়ে চলেছে। লোকসভা ভোটের আগে পর্যন্ত রাজ্যের বর্তমান সরকার টিকে থাকবে তো? কটাক্ষের সুরে এখন এই প্রশ্নই ঘুরছে অনেকের মুখে মুখে। নমস্কার, আমি পায়েল। দৃষ্টিকোণের এই পর্বে আমরা কথা বলবো বর্তমান রাজ্য সরকার এবং তার পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে। যে দুর্নীতির পাহাড় মমতার বহু মন্ত্রী পারিষদদের নিয়ে সুসজ্জিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে, কারণ একটা নামকে কেন্দ্র করে আরো 10-12টা করে নাম জুড়ে যাচ্ছে। এ যেন এক দুর্নীতির চেন, বলা ভালো সমুদ্র, যার গভীরত্ব বোঝার চেষ্টা চলছে। ভুরি ভুরি দুর্নীতি আর গুচ্ছ গুচ্ছ অভিযোগের তালিকা ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এই তালিকাতেই সাম্প্রতিকতম সংযোজন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিকের ছোট ছেলে গ্রেফতারির খবরে তোলপাড় পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব খাপুর গ্রামে। কেউ কেউ বলছেন জ্যোতিপ্রিয় ওরফে বালুর গ্রেফতারিতে মন্তেশ্বরের বিরাট ক্ষতি হয়ে গেল, মন্তেশ্বরের উন্নয়নটাই থমকে যাবে। আবার কারো কারো মতে জ্যোতিপ্রিয়কে আরো আগেই গ্রেফতার করার দরকার ছিল। পার্থ অনুব্রত গ্রেফতারির পর যেভাবে দুর্নীতির শিকড়ের সন্ধান পাওয়া গিয়েছিল গরু পাচার কাণ্ড এবং শিক্ষাক্ষেত্রে, রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর আবার তেমনি আরো এক শিকড়ের সন্ধান পাওয়া গেল। কিন্তু স্বাধীনতা সংগ্রামীর ছেলে এমন সব দুর্নীতিতে অভিযুক্ত জেনে রীতিমতো অবাক তার গ্রামের মানুষেরাও। জানা গিয়েছে মন্তেশ্বরের বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাপুর গ্রামে রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৈতৃক বাড়ি। এই গ্রামেরই ভূমিপুত্র স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিক। তার 6 পুত্র ও 4 কন্যার মধ্যে জ্যোতিপ্রিয় সবার ছোট। দাদা দেবপ্রিয় মল্লিক প্রখ্যাত চিকিৎসক। পৈতৃক ভিটে বলতে সেখানে রয়েছে মাটির দেওয়াল আর টিনের চালার বাড়ি। তবে এর অদূরে পারিবারিক জমিতে জ্যোতিপ্রিয় মল্লিকের নিজস্ব প্রাসাদোপম একটি বাড়ি রয়েছে, যা রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে। স্বর্গীয় পিতা শক্তিপদ মল্লিক ও স্বর্গীয় মাতা নবনলিনী মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে বাড়িটির নামকরণ করা হয় নবশক্তি ভবন। এ তো গেল খাপুর গ্রামের কথা, কিন্তু এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বর্তমান বনমন্ত্রীর পার্থিব অপার্থিব সম্পত্তি। ইডির তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। কথায় বলে কান টানলে মাথা আসে। বাকি বোরকে জেরা করতেই যেমন লতায় পাতায় বেরিয়ে আসছে বড় বড় সব নাম, তেমনি আগামী দিনে জ্যোতিপ্রিয়কে জেরা করলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। এই যে মুখ্যমন্ত্রীর ভাষণ এবং তার যে কর্মকাণ্ড আমরা দেখলাম যে 2021 সালে তাকে খাদ্যমন্ত্রী থেকে বদলে বনমন্ত্রী করা হলো। আর আপনারা দেখবেন যে কটা মন্ত্রীকে চেঞ্জ করা হয়েছে সব কটা মন্ত্রী কোনো না কোনো করাপশনের সাথে যুক্ত ছিল। তাহলে আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়
ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করেছেন। উনি সবই জানতেন, জেনে শুনে এই পরিকল্পনা, এই সমস্ত কর্মকাণ্ডের সূচনা করেছিলেন। এবারে একটু নজর রাখা যাক গত সপ্তাহের দ্বিতীয়ার্ধের দিকে। গত 26শে অক্টোবর বৃহস্পতিবার, ঘড়িতে তখন 6:10 ভোর হতে না হতেই সল্টলেকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডির তদন্তকারীরা। প্রায় 21 ঘন্টার ম্যারাথন জেরা চলে। পরের দিন ভোর রাতে যখন ঘুমের ঘোরে সকলে, তখন গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির তদন্তে নেমে খোঁজ মেলে বাকিবুর রহমান নামের এক ব্যক্তির। বাকিবুরকে গ্রেফতার এবং জেরার পরেই নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের। বর্তমানে তাকে বনমন্ত্রীর পদে বসানো হলেও তিনি যখন রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তখনই ফুলে ফেপে উঠেছিল এই বাকিবুর এবং মন্ত্রী ঘনিষ্ঠ অনেকেই। বাকিবুর মন্ত্রীর আত্মসহায়ক অমিত দের বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ সহ একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করার পরে সেই সমস্ত তথ্য এবং নথি নিয়ে পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ইডি। কিন্তু সেই জেরা পর্বে সহযোগিতা না করার অভিযোগে শেষমেশ গ্রেফতার করা হয় তাকে। তবে প্রথম থেকেই যেমন বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে চেয়েছেন জ্যোতিপ্রিয়, তেমনি কথায় কথায় এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মাঝেই সাফ জানিয়েছেন মমতাদি ব্যাপারটা পুরোটাই জানেন। মমতাদি জানে এবং আমি মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে। মানুষের ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জায়গা। বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেনে রেখে দিন, অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি। আমি 4 দিন বাদে বিজেপি ফাঁসিয়েছি। মমতাদি সব জানে। আর এখান থেকেই ফের যেন রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এই মন্তব্যের মাধ্যমেই কোনো বড়সড় ইঙ্গিত দিয়ে দিলেন কি জ্যোতিপ্রিয়? এই প্রশ্ন যখন মাথা চাড়া দিতে শুরু করেছে, ঠিক তখনই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর নাম শুনে বেজায় চটলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে মন্ত্রীপদ না পাওয়ার আক্ষেপ যেমন শোনা গেল তার গলায়, তেমনি জ্যোতিপ্রিয়র প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে দোষ করেছে দায় তারই। এক বেসরকারি সংবাদ মাধ্যমে তিনি ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। যা কিছু হয়েছে অল আর সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন যদি কেউ দোষী হয়, সে তার দোষ, তার নিজস্ব দোষ। ইট ইজ হিজ ওন রেসপন্সিবিলিটি, ইট ইজ নো ওয়ান্স রেসপন্সিবিলিটি। কোনো রেসপন্সিবিলিটি কারণ নেই, ওসব বলে লাভ নেই। সে নিজে দোষ করেছেন, তার যদি কেউ করে থাকে তার দোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন কি করছে না করছে, আমি কি করছি না করছি, সব প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানবে? একটা ফাংশন, একটা ডিপার্টমেন্ট আছে, ফাংশন আছে, প্রতিটা একটা লেয়ার আছে, স্টেজ আছে, প্রতিটা স্টেজ আছে, তার ডিপার্টমেন্টাল অফিসার রয়েছে। আমি জানি না, আমি তো কখনো মন্ত্রী হইনি, আমি বলতে পারবো না মন্ত্রীদের কোথায় কোথায় কি দায়িত্ব আছে। কিন্তু স্ট্যাচুটারিলি কোনো স্ট্যাটুট নেই, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট নেই, কন্ট্রোল অর্ডার কোথাও নেই, কন্ট্রোল অর্ডারে কোথাও কোনো প্রভিশন নেই যে মিনিস্টার ইজ হ্যাভিং এ রোল টু প্লে। এভাবেই কি ধীরে ধীরে জ্যোতিপ্রিয় থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টায় রয়েছে তৃণমূল? তবে কেন্দ্রের ষড়যন্ত্রের কথা মমতা থেকে শুরু করে বালুর মুখে শোনা গেলেও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন এক প্রকার বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের রেশনের ক্ষেত্রে দুর্নীতি তো হয়েছে, অন্তত রাজনৈতিক মহলের একাংশের তেমনটাই মত। তবে এই প্রথম নয়। রোজভ্যালি কেলেঙ্কারি থেকে সারদা নারদা কাণ্ডে এর আগেও গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটরা। 2017 সালের 3রা জানুয়ারি রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2021 সালের 17ই মে নারদ কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের আরও 2 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। গ্রেফতার হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। গ্রেফতারের তালিকায় নাম ছিল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়েরও। নিয়োগ থেকে রেশন, পুরসভা থেকে স্বাস্থ্যক্ষেত্র, গরু, বালি, কয়লা পাচার, ট্রিপল চুরি, এই সমস্ত দুর্নীতির পেছনে প্রভাবশালী ব্যক্তির হাত না থাকলে কারো পক্ষে এই বিপুল দুর্নীতি করা যে সম্ভব নয় তা বলাই বাহুল্য।
কে অথবা কারা কারা রয়েছে এই সমস্ত কিছুর পেছনে? কোনোদিন কি সেই সত্যিটা সামনে আসবে, নাকি দুর্নীতির ফাঁদে পড়া বঞ্চিতরা রাস্তায় বসে আন্দোলনের পর আন্দোলন চালিয়ে যাবেন আর চোখের জল ফেলবেন? হিন্দিতে প্রায়শই একটা কথা বলা হয়, সেটা একবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি। সেটা হলো, ভগবান কে ঘর মে দের হ্যায়, অন্ধের নেই। আর তাই তো ধীর গতিতে হলেও ধরা পড়ছে দুর্নীতির জায়রা। আসুন এক নজরে এই তালিকাতে চোখ বুলিয়ে নেওয়া যাক। সম্প্রতি গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গত 27 অক্টোবর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতারির তালিকায় রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তৃণমূলের আরেক দোর্দণ্ড প্রতাপ নেতা তথা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও রয়েছে এই তালিকায়। গত বছরের 11ই আগস্ট গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় এক সময়ের তৃণমূলের এই দাপুটে নেতাকে। তারপর থেকে তিহার জেলেই রয়েছেন তিনি। এছাড়াও তালিকায় রয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় গত বছর 11ই অক্টোবর গ্রেফতার করা হয় মানিককে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে আরেক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকেও। এই বছরের 17ই এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। কুন্তল ঘোষ 2023 সালের 21শে জানুয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের এই প্রাক্তন যুবনেতাকে। তালিকার আরও একটি নাম তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। একেও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গত 11ই মার্চ গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 24-এর শুরুর দিকে দেশে লোকসভা নির্বাচন, আর তার আগে যেভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নেতা মন্ত্রীদের গ্রেফতারির হিড়িক পড়েছে, তাতে নির্বাচনের আগে তৃণমূলের বিড়ম্বনা আরো বাড়ল বলেই মনে করা হচ্ছে। সব দুর্নীতিগ্রস্তরা যেন লতায় পাতায় জড়িয়ে। এই যেমন বাকিবুরের কথাই ধরা যাক। প্রথমেই প্রশ্ন ওঠে, কে এই বাকিবুর রহমান? জানা যায় 1965 সালে যখন রেশন বন্টন ব্যবস্থা শুরু হয়েছিল, সেই সময় বন্টনের পরিবহনের দায়িত্ব নিয়েছিলেন সিরাজবাবু নামে এক ব্যক্তি। এই সিরাজ দীর্ঘদিন খাদ্য দপ্তরের সঙ্গে কাজ করেছেন। তিনি তার নিজের ভাগ্নে বাকিবুরকে 2004 সালে খাদ্য দপ্তরের খাদ্য পরিবহনের কাজে লাগান। বাকিবুর প্রথমে 4টি লরি নিয়ে কাজ শুরু করেছিলেন। অভিযোগ, তৎকালীন বাম আমলে খাদ্য দপ্তরের ডিডিপিএস এর আধিকারিকের সহায়তায় খুব অল্প দিনেই নিজের মতো করে ব্যবসা শুরু করেন এই বাকিবুর। রেশন দুর্নীতির তদন্তে নেমে খোঁজ মেলে বাকিবুরের। সূত্রের খবর, তদন্তে এই বাকিবুরের 100 কোটিরও বেশি সম্পত্তির হদিশ পান গোয়েন্দারা। ইডি সূত্রে জানা যায়, বাকিবুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথি অনুযায়ী বাকিবুরের বিভিন্ন সংস্থায় 50 কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। একাধিক হোটেল, রিসর্ট, পানশালা রয়েছে এই ব্যবসায়ী। এমনকি শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি অর্পিতার সঙ্গেও তার যোগ মিলেছে। টলিউডের ছবির প্রযোজনায় টাকা ঢেলেছিলেন বাকিবুর। তার মধ্যে একটি ছবিতে অভিনয় করেছিলেন এই অর্পিতাও। কি করে এত সম্পত্তির মালিক হয়েছিলেন বাকিবুর, সেখান থেকেই তৈরি হয় সন্দেহ। আর তারপরে কেঁচো খুঁড়তেই বেরিয়ে পড়ে কেউটে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, তল্লাশি অনেক আগে করা উচিত ছিল। মন্ত্রী প্রচুর ডকুমেন্টস তার বাড়ি থেকে সরিয়ে অন্য কাজের লোকের কাছে রেখেছে বলে আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত, মিডিয়া মারফত। আর বাকিপুরের নাম আর বাকিপুর বলা উচিত না, কারণ 1100 বিঘে নাকি না 1100 কাঠা নাকি তার জমি। একে তো নবাব সিরাজদৌল্লা বলা উচিত। আর যতই দিন যাচ্ছে ততই তদন্তে উঠে আসছে এমন সব তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই যেমন জানা গিয়েছে, অর্পিতাকে অভিনেত্রী থেকে নেত্রী বানানোর স্বপ্ন দেখেছিলেন বন্ধু পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী
তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব নাকি দলের কাছে দরবার করেছিলেন অর্পিতার হয়ে। পুরভোটে বান্ধবীকে টিকিট পাইয়ে দিতে চেয়েছিলেন তিনি। তবে পার্থর সেই স্বপ্নে জল ঢেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শোনা যায়, পার্থ অর্পিতার গ্রেফতারির পর ঘনিষ্ঠ মহলে জ্যোতিপ্রিয় বলেছিলেন, দলকে বড় বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়েছি আমি। মন্ত্রী পার্থর সঙ্গে যদি দলের কাউন্সিলরও ধরা পড়তো তাহলে বিষয়টা আরো খারাপ হতে পারত। ঘটনাচক্রে সেই বালুই এখন ইডির হেফাজতে। নিয়োগ দুর্নীতিতে পার্থ অর্পিতা যেমন জেলবন্দি, রেশন দুর্নীতিতে তেমনই দশা বালুরও। 2011 সালে ভোটের সময় জ্যোতিপ্রিয় নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন। হলফনামা অনুযায়ী সেই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল 71,11,514 টাকা। তবে 2021 সালের নির্বাচনে তিনি কমিশনকে যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনি জানিয়েছিলেন তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল 3,93,94,000 টাকা। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির পরিমাণ গত 10 বছরে প্রায় 5.5 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও 2016 সালের নির্বাচনে জ্যোতিপ্রিয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ কমে হয়েছিল 62,22,548 টাকা। তবে শুধু জ্যোতিপ্রিয়ই নন, তার পরিবার, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজনেদের অনেকেই যে এখন তদন্তকারী আধিকারিকদের র্যাডারে তা বলাই বাহুল্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি গত 10 বছরে কয়েক গুণ বেড়েছে। সম্পত্তির পরিমাণ বেড়েছে তার স্ত্রী মণিদীপা এবং মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকেরও। নির্বাচনী হলফনামা অনুযায়ী 2011 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি ছিল 9,14,930 টাকা, কিন্তু 2021 সালে দেওয়া হলফনামা অনুযায়ী সেই সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় 2,38,09,708 টাকা। আয়ের উৎস হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু জানিয়েছিলেন তার পেশা ওকালতি, বেতনই হলো তার আয়ের উৎস। তবে তার স্ত্রীর আয়ের কোনো উৎস নেই, তিনি একজন গৃহিণী। এই অবস্থায় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কিভাবে বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রিয়দর্শিনী মল্লিকের সম্পত্তি নিয়েও। রিপোর্ট অনুযায়ী ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় রয়েছে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্ট। পেশায় প্রিয়দর্শিনী কলেজের সহকারী অধ্যাপিকা। তার বার্ষিক আয় 2.48 লক্ষ টাকা, কিন্তু তার অ্যাকাউন্টে রয়েছে 3.37 কোটি টাকা। এখানেই শেষ নয়, স্ত্রী কন্যার পর এবার কাঠগড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাও। জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশনে লুট করেছেন দেবপ্রিয় মল্লিক পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিনের মেম্বার, পিএসসিতে 2 নম্বরই করার মাস্টার। দেবপ্রিয় মল্লিক পিএসসি কেলেঙ্কারির সঙ্গেও যুক্ত। অর্থাৎ এর থেকে একটা কথা বলাই যায়, এমনই একটি দুর্নীতিকে কেন্দ্র করে মমতা সরকারের বিভিন্ন স্তরের বিভিন্ন ব্যক্তি ও তার ঘনিষ্ঠজনেরা রাজ্যের বুকে যে লুঠতরাজ চালিয়েছে বছরের পর বছর, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। কয়লা, বালি, গরু, ত্রিপল থেকে শুরু করে মিড ডে মিল, চাল, সরকারি প্রকল্পের টাকা, চাকরিতে নিয়োগ, এই সবেতেই দুর্নীতি করে ফুলে ফেপে উঠেছে রাজ্যের শাসক দল, রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্ত্রী পরিষদদের। যেখানে এই অবস্থা, সেখানে প্রকৃত পরিবর্তনের খোঁজ করলে খুব কি অন্যায় করবে রাজ্যবাসী? নিজের সরকারকে বারবার মা মাটি মানুষের সরকার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তৃণমূল সরকারের ভুরি ভুরি দুর্নীতিতে বাংলার মাটি, বাংলার আকাশ বাতাস আজ কলুষিত, রক্তাক্ত। মানুষ আজ বঞ্চিত। একটা চাকরির আশায় আজ কত কত যোগ্য প্রার্থী রাস্তায় বসে। পার হয়ে গিয়েছে মাসের পর মাস, কিন্তু সুরাহার নামে ফের সেই কিছু মিথ্যে প্রতিশ্রুতি। ক্ষমতায় এসে রাজ্যবাসীকে
দেদার লুঠে আজ তৃণমূলের পাপের ঘরা পূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দেগে কি বলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসুন শুনে নিন। আসল বাংলাতে কি হচ্ছে সারা পৃথিবীর মানুষ জানে। আপনি কার্নিভাল এখন কাপড় দিয়ে সাদা নীল রং দিয়ে সাদা নীল কাপড় দিয়ে ঢাকলে মানুষের মন থেকে বেরিয়ে যাবে মমতা ব্যানার্জি। আপনার দল মানে আজকে দুর্নীতি। যে আপনাকে ভরসা করে বাংলার মানুষ এনেছিল, আজকে সেই সরকার, আপনি মুখ্যমন্ত্রী, আপনার পুরো দায় আজকে প্রতিটা ডিপার্টমেন্টে কোটি কোটি টাকার দুর্নীতি। আর এই দুর্নীতি আপনি মানুষকে ঠকিয়ে করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। একই সুর শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠেও। রাজ্যবাসীকে বঞ্চিত করে তাদের অধিকারের চাল গম নিয়ে এই যে ৯/৬ চলছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি যে দুর্নীতিগুলো করেছেন, এই দুর্নীতি মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এবং মমতা ব্যানার্জি এবং তার পার্টি একটা বড় অংশের টাকা এই গরিবের চাল, আটা, গম, ধান কেনার টাকা মারা টাকা। এত নিম্নমানের কাজ ভারতবর্ষে কেউ করেনি। পশ্চিমবঙ্গে 6 কোটি লোক রেশনের উপর নির্ভর করে। এই লোকগুলোকে পচা চাল, গম খাইয়ে আর কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফেক অ্যাকাউন্ট খুলে মিনিমাম সাপোর্ট প্রাইসের টাকা তুলেছে। এই রকম অন্যায় কেউ করেনি। কথাই বলে না, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বর্তমান রাজ্য সরকারেরও আজ তেমনই অবস্থা। একটার পর একটা উইকেট পড়ছে, যেন উল্টে গিনতি শুরু হয়ে গিয়েছে। মানুষের বিশ্বাস নিয়ে যে খেলা চলছে বছরের পর বছর, তার ফলাফল আজ সামনে। যতই ইন্ডি জোটের ছাতার তলায় আসুক না কেন তৃণমূল, বাংলার মাটিতে টাকা নিয়ে যে ৯/৬ তারা করেছে, তার জবাব মানুষ দেবে। আজ কানের টান পড়েছে, কাল সেই টান একটু বেশি হলে মাথাও হাজির হতে বাধ্য। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে আর কত কি খেলা দেখাবে এই রাজ্য সরকার, এখন সেটাই দেখার। যদিও এত কিছুর পরেও জ্যোতিপ্রিয় মল্লিকের সুরেই ষড়যন্ত্রের তত্ত্বকেই তুলে ধরেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। পরিষ্কার বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক বলে দিয়েছেন এই ষড়যন্ত্রের কথা, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর নাম। শুনুন, বিজেপি বাংলায় তার অস্তিত্ব একবারই আর খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, জ্যোতিপ্রিয় দোষ করে থাকলে তিনি বা দল কেউই বালুর পাশে দাঁড়াবে না। ক্ষমতায় করছেন, যদি বালু কোনো দোষ করে থাকে তার পাশে দাঁড়াতে যাও, কোনো নিশ্চয়ই তো দাঁড়াবো না আমরা, দলও দাঁড়াবে না। যদি দোষ প্রমাণিত হয়, দলও দাঁড়াবে না তার পাশে। যদিও এই একই ইস্যুতে দলীয় নেতার পক্ষেই সাফাই গিয়েছেন দলনেত্রী। इसे बालू का शुगर है, बहुत तबीयत खराब है। अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। যতই দুর্নীতির অভিযোগ থাকুক না কেন তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, তৃণমূল সুপ্রিমো বা দল পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বারবারই। ঠিক যেমন অনুব্রতর সময় শোনা গিয়েছে, তেমনি বালুর সময়ও শোনা গিয়েছে। কিন্তু সেই বার্তা বা প্রতিশ্রুতির মধ্যে আদৌ কোনো সত্যতা আছে কি? রাজ্য সরকারের ফাঁপা উন্নয়নের মতোই এই সব প্রতিশ্রুতিও যেন ফাঁপা, কিন্তু দুর্নীতির সময় ততটাই যেন ঐক্যবদ্ধ। অন্তত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে তা এক প্রকার স্পষ্ট। তিনি মমতার প্রতি সরাসরি তোপ দেগে জানিয়ে দিয়েছেন, বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক সামনে থাকলেও তোলার ভাগের বড় অংশ কিন্তু শাসক দলের কাছে গিয়েছে। তা আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক সামনে ছিলেন, তার তোলা অর্থের বড় অংশ মুখ্যমন্ত্রী তথা শাসক দলের কাছে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কখনোই একজন জেলা স্তরের নেতার করা সম্ভব ছিল না। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যেও তেমনই সুর শোনা গিয়েছে। মমতাকে জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাধা কোথায় প্রশ্ন তুলেছেন তিনি। Why can't the CM of Bengal be interrogated? Before Jyotipriya Malik, I think Mamata Banerjee should be interrogated.
What is stopping ED from interrogating Mamata Banerjee? Let her be interrogated because she knows everything. And under her nose, all this corruption has happened. তবে দুর্নীতি রেশনে এসেই থামেনি, এবার ধান দুর্নীতিতেও নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। জানা গিয়েছে ধান কেনার নামে তছরূপ হয়েছে সরকারি টাকা, চাষিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তুলে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এমনটাই মনে করছে ইডি। ফলে মমতার মন্ত্রী আরও বিপাকে পড়তে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঠিক কিভাবে হতো এই ধান দুর্নীতি? ইডি সূত্রে খবর, ধান চাষিদের থেকে সরকারি দামে ধান কেনে কোঅপারেটিভ সোসাইটিগুলি, কিন্তু ধানের সেই দাম যা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে যাওয়ার কথা, বাস্তবে তা হচ্ছে না। সরকার ও কোঅপারেটিভ সোসাইটিগুলির মধ্যে চলে আসছে এজেন্ট, আর এই এজেন্টদের থেকেই সরকারের ধার্য করা দামের থেকে কম মূল্যে ধান কিনছে মিল মালিকেরা। এই ধান কেনার ক্ষেত্রে খাতায় কলমেও চলত কারচুপি। জানা গিয়েছে ওই সব এজেন্টরা কিছু চাষিদের জোগাড় করে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলত। সমবায় সমিতির খাতায় ওই সব চাষিদের নাম দেখিয়ে তাদের নামে ধান কেনা হতো। মনে করা হচ্ছে এভাবে মিল মালিকদের প্রতি কুইন্টালে লাভ হতো প্রায় 200 টাকা, আর সেই টাকা মিল মালিক ছাড়াও চলে যেত এজেন্ট, সরকারি আধিকারিক, এমনকি মন্ত্রীদের কাছেও। এদিকে রেশন দুর্নীতি মামলায় আইনজীবী বদল করেছে ইডি। 6 নভেম্বর ইডির হয়ে আদালতে সওয়াল করেন নতুন আইনজীবী। গত শুনানিতে আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি, সেই জায়গায় এখন এসেছেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলও। প্রথম যে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল জ্যোতিপ্রিয়র গলায় 6 নভেম্বর, তাই যেন উধাও হয়ে যায়। এদিন সকালে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুরে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করে ইডি। শুনানি শুরু হলে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তার জামিনের আবেদনই করেননি। এদিকে মন্ত্রীকে আরও 7 দিন হেফাজতে চেয়ে আবেদন করে ইডি। ইডির তরফে জানানো হয়, প্রথম সপ্তাহেই অনেক নতুন তথ্য হাতে এসেছে তাদের কাছে, সেই সব তথ্য যাচাই করা দরকার। দুপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখা হয়। 13 নভেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ পিএলএমএ আদালতের বিচারক। দুর্নীতি যে হয়েছে তা স্পষ্ট, কিন্তু তার গভীরতা কতটা, শিকড় কোথায় কতদূর ছড়িয়ে রয়েছে, চলছে তারই তদন্ত। যে আত্মবিশ্বাস দেখিয়ে রাজ্য সরকারের শাসক দলের দুর্বলতা ঢাকতে আজ গলার সুর চড়িয়ে কথাগুলো বলছেন শশী পাজা থেকে শুরু করে তৃণমূলের বহু নেতানেত্রী, 24 লোকসভা নির্বাচনের পর গলার এই জোর থাকবে তো? নির্বাচন তো অনেক দূরের বিষয়, তার আগে শাসক দলের কতগুলো উইকেট পড়বে সেই ভয়ে যে রাজ্যের শাসক দলের অনেকেই রয়েছেন তা আন্দাজ করাই যায়। দৃষ্টিকোণের আজকের এই পর্বে এখানেই ইতি টানছি। কেমন লাগলো এই পর্ব? কি মতামত আপনাদের? অবশ্যই জানান আমাদের। পরবর্তী পর্বে ফের এক নতুন বিষয় নিয়ে, এক গুচ্ছ প্রশ্নমালা নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দৃষ্টিকোণ।